বেঙ্গলিশ ডেসক্রিপটিভে সবাইকে আবারও একবার স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে ট্রান্সলেশনে থাকে 40টি নম্বর। বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, যেখানে ট্রান্সলেশনের জন্য প্রয়োজন হয় কিছু স্পেসিফিক ওয়ার্ড, যেগুলি জানলে তবেই তুমি ট্রান্সলেশনে 100% স্কোর করতে পারবে। আজকের এই ভিডিওটি তোমাদের এক্সাম স্পেসিফিক অ্যাপ্রোচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইখানে যে সমস্ত শব্দগুলি আজ আমরা ব্যাখ্যা করব বা যে সমস্ত বাক্যগুলি নিয়ে আলোচনা করব, সেগুলি না জানলে কোনোভাবেই তুমি ট্রান্সলেশন কমপ্লিট করতে পারবে না। এবং যদি বেঙ্গলি ডেসক্রিপটিভে এই সকল বাক্য রিলেটেড যে শব্দগুলি ব্যবহার করা হয় সেগুলি ব্যবহার করতে পারো, বা যে ইংলিশ ট্রান্সলেশন আমরা এখানে প্রোভাইড করছি সেই সকল শব্দ ব্যবহার করে তুমি যদি ইংলিশ ডেসক্রিপটিভ লিখতে পারো, তাহলে বলা বাহুল্য তোমার রাইটিং এর মান অন্যদের থেকে অনেকাংশে বেড়ে যাবে। চলো দেখে নেওয়া যাক সেই সকল গুরুত্বপূর্ণ শব্দগুলি বা বাক্যগুলি, যেগুলি আমাদের রাইটিং এর মান উন্নয়ন করবে, তার সাথে সাথে ট্রান্সলেশনে অবশ্যম্ভাবী চূড়ান্ত ফল প্রকাশ করবে। চলো দেখে নেওয়া যাক। প্রথম বাক্য: আজ আকাশ ভেঙে হওয়া হঠাৎ বৃষ্টিতে পুকুর, খাল, বিল, মাঠঘাট সব যেন কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। এর ইংরেজি ট্রান্সলেশনটি হবে: টুডে দ্য টরেন্সিয়াল ডাউনপোর হ্যাজ ইনান্ডেটেড ভার্চুয়ালি এভরি পন্ড, ক্যানাল, আদার ওয়াটার বডি অ্যান্ড ফ্লাডেড দ্য থরোফিয়ার্স। এবার আমরা বুঝে নেব এখানে ব্যবহৃত হওয়া কিছু গুরুত্বপূর্ণ জটিল শব্দ। এখানে প্রথমে বলা হয়েছে আকাশ ভেঙে হওয়া বৃষ্টি। আকাশ ভেঙে হওয়া বৃষ্টি কথাটির অর্থ হলো টরেনশিয়াল ডাউনপোর। এছাড়াও তোমরা ক্লাউড বাস্ট এই শব্দটি এখানে ব্যবহার করতে পারো। এবার বলা হচ্ছে পুকুর, খাল, বিল, মাঠ, ঘাট। এখানে পুকুর অর্থাৎ তোমরা জানো পন্ড, খাল অর্থাৎ ক্যানেল। এই বিল শব্দটির অর্থের জন্য আমরা ব্যবহার করেছি আদার ওয়াটার বডি। এবং ঘাট, ঘাট শব্দটির অর্থ হলো পথ। তার জন্য আমরা ব্যবহার করেছি থরোফেয়ার্স। এবার কি বলা হলো? বলা হলো সব যেন। যেন কথাটি বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি ভার্চুয়ালি। কানায় কানায় ভর্তি হও। এই কানায় কানায় ভর্তি হওয়ার জন্য আমরা যে শব্দটি ব্যবহার করেছি সেটি হলো ইনআন্ডেটেড। ইনআন্ডেটেড কথাটির আরো যদি তোমরা গভীরে যেতে চাও তাহলে লিখতে পারো ড্রেনড বা ওভারফ্লোড। ইনান্ডেটেড শব্দটি এই ক্ষেত্রে খুবই যুক্তিযুক্ত। এছাড়াও যদি চায়ের পেয়ালা কানায় কানায় পরিপূর্ণ, তখন বলবে দ্য কাপ হ্যাজ বিন ফিল্ড আপ টু দ্য ব্রিম। BRIM, ব্রিম। ব্রিম কথার অর্থ কি? কানা। তাহলে চায়ের পেয়ালা যদি কানায় কানায় পূর্ণ থাকে তাহলে বলবে দ্য টি কাপ হ্যাজ বিন ফিল্ড আপ টু দ্য ব্রিম। এবার যেহেতু এখানে খালবিল মাঠঘাট ভর্তি হয়েছে, তাই জন্য এই ভর্তি হওয়াকে আমরা আরো একটু বাড়িয়ে লিখেছি যে প্লাবিত হওয়ার ঘটনা, ইনআন্ডেটেড। যখন তোমাদের ট্রান্সলেশন করতে হবে, স্পেশালি বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, তোমাদের পরীক্ষার জন্য বাক্যের ভেতরের যে গূঢ় অর্থ বা অন্তর্নিহিত অর্থ, সেটি তোমার লেখনির মাধ্যমে বোঝাতে হবে। আর সেই কাজটি করার জন্যই তুমি ট্রান্সলেশনে 100-এ 100 পাবে। তুমি যদি লিটারাল ট্রান্সলেশন করো বা শুধু যে শব্দগুলি দেয়া আছে তার ভিত্তিতে ট্রান্সলেশন করো, তাহলে কোনো দিনই 100% মার্কস পাবে না। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো এখানে ব্যবহৃত হওয়া জটিল শব্দগুলি। তাহলে ঘাট বা পথের জন্য কি ব্যবহার করেছি আমরা? থরোফেয়ার্স। দেখে নেওয়া যাক পরের গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটি। গৃহহীন লোকজন হাঁটু জল ভেঙে এগিয়ে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এর ইংরেজি ট্রান্সলেশনটি হলো দ্য ডিসপ্লেসড পিপল আর ট্রাজিং অনওয়ার্ড থ্রু ওয়াটার, ডেসপারেটলি সিকিং রেফিউজ। অথবা আমরা বলতে পারি দ্য আপরুটেড পপুলেশন ইজ প্লডিং ফরওয়ার্ড থ্রু দ্য ওয়াটার অন আ ফর্মিডেবল কোয়েস্ট ফর স্যাংচুয়ারি। এখন আমরা দেখে নেব প্রথম ইংরেজি বাক্যটি, যেটির গুরুত্বপূর্ণ শব্দগুলি আমাদের প্রত্যেকের জানা উচিত। ডিসপ্লেসড পিপল। ডিসপ্লেসড পিপল কথাটির অর্থ হলো গৃহহীন লোকজন।
যেমন ইংরেজিতে আমরা যাকে বলি রেন্ডার্ড হোমলেস। এছাড়া হাঁটু জল ভেঙে এগিয়ে যাওয়া অর্থাৎ অত্যন্ত পরিশ্রম করে বা শ্রমসাধ্য ভাবে সামনে এগিয়ে যাওয়া। তাকে বলা হয় হাঁটু জল ভেঙে এগিয়ে যাওয়া। এই এর জন্য আমরা যে শব্দটি ব্যবহার করেছি সেটি হলো ট্রাজিং। TRUDGING, ট্রাজিং। ট্রাজিং এর গূঢ় অর্থ হলো ক্লান্তি ভরে হাঁটা, বা ইংরেজিতে আমরা বলতে পারি ওয়াক স্লোলি অ্যান্ড উইথ হেভি স্টেপস। এছাড়া যেহেতু সামনে এগিয়ে যাচ্ছে তার জন্য আমরা বলেছি অনউইং। কিসের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে? জলের মধ্য দিয়ে অবশ্যই, তাই জন্য থ্রু ওয়াটার। যখন বলছি নিরাপদ আশ্রয়ের খোঁজে, আর যখন নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে তখন প্রাণপণে বা মরিয়া হয়ে সেই আশ্রয়টি খুঁজে পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। তার জন্য ব্যবহার করেছি আমরা ডেসপারেটলি সিকিং, অর্থাৎ মরিয়া হয়ে খোঁজা, ডেসপারেটলি সিকিং। রেফিউজ, রেফিউজ কথাটি এখানে আশ্রয়ের জন্য ব্যবহার করা হয়েছে। তোমরা বলতেই পারো রেফিউজকে রিফিউজ করতে পারো বা লিখতে পারো তার পরিবর্তে সেই। এটার একটি অতি কমন শব্দ। যখন তুমি ট্রান্সলেশন করবে অবশ্যই তোমাকে এই বাক্যটির ভেতরে যে গূঢ় অর্থ আছে সেটি বোঝাতে হবে তোমার নিজস্ব রাইটিং স্টাইল। আর সেই রাইটিং স্টাইল উন্নত করবে আমাদের প্রোভাইড করা এই বাক্যগুলি। তাই এগুলি যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে শুধুমাত্র যে তোমার ট্রান্সলেশনে 100% মার্কস পাবে তাই নয়, বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভে এই সকল বাক্য এবং শব্দগুলি মারাত্মকভাবে তোমার রাইটিং এর মান উন্নয়ন করবে। দেখে নেব এবার পরের বাক্যটি। দ্য আপরুটেড পপুলেশন, এই শব্দটির দ্বারা আমরা গৃহহীন লোকজনকে ব্যাখ্যা করেছি। এবার যখন বলছি হাঁটু জল ভেঙে এগিয়ে যাচ্ছে তার জন্য আমরা কি ব্যবহার করেছি? প্লডিং। প্লডিং শব্দটির অর্থ হলো শ্রমশীল থাকা, বা ইংরেজিতে বলতে পারো স্লো মুভিং অ্যান্ড আনএক্সাইটিং। বিকজ যখন তুমি হাঁটু জল ভেঙে এগিয়ে যাবে সেটি কখনোই তোমার কাছে মজাদার হবে না যখন চারিপাশ অলরেডি জলে ভর্তি বা বন্যা হয়ে গিয়েছে। তাই জন্য প্লডিং ফরওয়ার্ড বলছি, কারণ হাঁটু জল ভেঙে এগিয়ে যাচ্ছে, তাই প্লডিং ফরওয়ার্ড। এবার কিসের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে? অবশ্যই জলের মধ্য দিয়ে, তাই থ্রু দ্য ওয়াটার। এবার বলছি নিরাপদ আশ্রয়ের খোঁজে। লক্ষ্য করবে এখানে ব্যবহৃত ফ্রেজটা অন আ ফর্মিডেবল কোয়েস্ট ফর স্যাংচুয়ারি। তোমরা প্রত্যেকে বোঝো ভালো করে যে স্যাংচুয়ারি এই শব্দটা আমরা কিসের জন্য ব্যবহার করি? তোমরা জানো ইহার অর্থ হলো অভয়ারণ্য, অর্থাৎ যেখানে পশু পাখিদের রাখা হয়। স্যাংচুয়ারি শব্দটি কেবলমাত্র অভয়ারণ্যের ক্ষেত্রে ব্যবহার করা যায় এমনটি নয়। ইহার বাংলা অর্থ আরেকটি আছে যার অর্থ হলো আশ্রয়স্থল, বা বলতে পারো আ প্লেস অফ রেফিউজ অর সেফটি। এবার এখানে এই যে ফর্মিডেবল কোয়েস্ট শব্দটা ব্যবহার করা হয়েছে এটির অর্থ হলো মরিয়া হয়ে বা প্রাণপণে কোনো কিছুর খোঁজ করা। মরিয়া হয়ে অর্থাৎ ফর্মিডেবল। এর পরিবর্তে তোমরা ডেসপারেট শব্দটিও ইউজ করতে পারো। আর খোঁজ কথাটির অর্থ হলো সার্চ বা সিক করা। তার পরিবর্তে আমরা ব্যবহার করেছি কোয়েস্ট। তাহলে মরিয়া হয়ে কোনো কিছু খোঁজ করাকে কি বলা হয়? ফর্মিডেবল কোয়েস্ট। দেখতেই পাচ্ছ এখানে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ বাংলা এবং ইংরেজি রাইটিং এর জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন ট্রান্সলেশনেও মারাত্মকভাবে হেল্পফুল। আশা করি এখানে ব্যবহৃত হওয়া এই দুটি বাক্য তোমরা খুব ভালোভাবে বুঝেছো এবং এটি দেখে নিয়েছো এই শব্দগুলিকে কিভাবে তোমরা নিজস্ব রাইটিং স্টাইলে ইনক্লুড করবে। দেখে নেওয়া যাক পরের বাক্যটি। এখন আমরা ৩ নম্বর বাক্যটি দেখতে পাচ্ছি। আকাশের ঘন ঘন মেঘের সারি জানান দিচ্ছে যে আজ আবার ভয়ঙ্কর বৃষ্টিতে জনজীবন দুর্বিষহ হবে। এই বাক্যটিকে আমাদের প্রথমে অ্যানালিসিস করে বোঝা উচিত এর গূঢ় অর্থ কি। তোমরা জানো ঘন ঘন মেঘের সারি অর্থাৎ আকাশ মেঘে পরিপূর্ণ। জানান দিচ্ছে তার মানে কি ভবিষ্যৎবাণী করছে যেটা ভবিষ্যতে ঘটবে। আবার ভয়ঙ্কর বৃষ্টিতে মানে বৃষ্টি আগেও হয়েছে এখন আবার হতে পারে, আর যে বৃষ্টি হবে সেটা খুব ভয়ঙ্কর বৃষ্টি, নিদারুণ বৃষ্টি। জনজীবন অর্থাৎ মানুষজনের লোকজনের যে জীবন দুর্বিষহ হবে। দুর্বিষহ অর্থাৎ প্রচন্ড কষ্ট বা ক্লান্তিতে ভরে যাবে।
বা বলতে পারো শ্রমসাধ্য জীবনের সৃষ্টি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বাংলা শব্দটির অর্থ। এবার দেখে নেব পরপর দুটি ইংরেজি ট্রান্সলেশন, তার সাথে সাথে এখানে ব্যবহার করা প্রত্যেকটি শব্দ বুঝে নেব এবং কিভাবে সেগুলি আমরা রাইটিং এ ব্যবহার করব সেটিও জানবো। চলো দেখে নেওয়া যাক। এই ট্রান্সলেশনটি হলো, দ্য ব্রুডিং ওভারকাস্ট স্কাইজ portend a continuation of the inclement weather, rendering life so arduous again. দ্বিতীয় ইংরেজি ট্রান্সলেশনটি হলো, দ্য ominous storm laden clouds still presage yet another day of torrential downpour, which will bring renewed hardship. দেখতেই পাচ্ছ এখানে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ খুবই উচ্চমানের এবং প্রত্যেকটি বাক্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব প্রত্যেকটি বাক্যের অ্যানালিসিস। দেখো, দ্য ব্রুডিং, ব্রুডিং এই শব্দটির সাধারণ লিটারাল মিনিং যেটা সেটা হলো শোয়িং ডিপ আনহ্যাপিনেস অফ থট, মানে যে সিচুয়েশনে কোনো ব্যক্তি চরমভাবে অসুখী সেটা বোঝানোর জন্য আমরা ব্রুডিং ব্যবহার করি। এছাড়াও এটা ব্যবহার করা যায় গভীরভাবে ধ্যান বা চিন্তা করার ক্ষেত্রে। যেমন বলতে পারি, হি ইজ ব্রুডিং অর মিউজিং ফর দ্য ফিউচার কোর্স অফ অ্যাকশন। দেখো, এখানে যেটা আছে ওভারকাস্ট স্কাইস, ওভারকাস্ট স্কাইস কথাটা ব্যবহার করা হয়েছে এই যে ঘন ঘন মেঘের সারি এটা বোঝাতে। যেমন আমরা বলেছি ওভারকাস্ট স্কাইস, ইহার অর্থ অন্ধকারাচ্ছন্নও হতে পারে বা মেঘাচ্ছন্নও হতে পারে। তোমরা খুব সহজ ভাষায় লিখলে লিখতেই পারতে যে ক্লাউডি স্কাই, বাট এখানে এই ওভারকাস্ট স্কাইসটা যথেষ্ট যথোপযুক্ত। এরপর দেখো, জানান দিচ্ছে, অর্থাৎ আগেই বললাম ভবিষ্যৎবাণী করছে, এর জন্য আমরা ব্যবহার করেছি কি পোর্টেন্ড, PORTEND, পোর্টেন্ড। পোর্টেন্ড শব্দটির আরো যদি তোমরা সিনোনিম দেখো তাহলে বুঝবে যে প্রফেসি, প্রফেসাইজ করা বা ভবিষ্যৎবাণী করা, বা বলতে পারো ফোরকাস্ট করা বা ফোরটেল করা বা অগার করা, AUGUR, অগার। ফলে তোমরা দেখে নিলে বা বুঝে নিলে ভবিষ্যৎবাণী বা জানান দিচ্ছে এর ক্ষেত্রে কি ব্যবহার করতে পারবে। এবার দেখো, যেহেতু বলেছে যে আজ আবার ভয়ঙ্কর বৃষ্টিতে, আবার, আবারের জন্য আমরা কিন্তু লাস্টে লিখেছি দেখো আগেন। এবার ভয়ঙ্কর বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টির জন্য আমরা বলেছি ইনক্লিমেন্ট ওয়েদার। আবার যেহেতু হতে পারে তাই আমরা এখানে বৃষ্টিকে ডিরেক্টলি ইন্ডিকেট না করে যে আবহাওয়া, সেই ভয়ঙ্কর আবহাওয়ার কথা ডিরেক্ট করেছি। এভাবে তোমরা রাইটিং স্টাইলে ইনক্লুড করতেই পারো বা এইভাবে তোমরা ক্রিয়েটিভ রাইটিং প্র্যাকটিস করতেই পারো। এবার দেখো রেন্ডারিং, রেন্ডারিং কথাটির অর্থ কি? রেন্ডার এই যে শব্দটি ব্যবহার করা হয়েছে ইহার বাংলা অর্থ যদি বলো যে কাউকে পারিশ্রমিক প্রদান করা। তাহলে কি পারিশ্রমিক দেয়া হচ্ছে এখানে? কোনোদিনই নয়। এখানে এই রেন্ডার শব্দটি ব্যবহার করা হয়েছে এই সেন্সে বোঝানোর জন্য যে কোনো কিছু সম্পাদন করা। যেমন পারফর্ম করা বা বলতে পারো ক্যারি থ্রু করা। কিসের জন্য? সো আর্ডুয়াস। এই যে আর্ডুয়াস কথাটি ব্যবহার করা হয়েছে ইহার অর্থ হলো খুব কষ্টসাধ্য বা শ্রমসাধ্য। যদি তোমরা এর আরো অন্য শব্দ ব্যবহার করতে চাও তার ক্ষেত্রে ব্যবহার করতে পারো স্ট্রেনুয়াস। স্ট্রেনুয়াস অর্থাৎ STRENUOUS, স্ট্রেনুয়াস অর ল্যাবোরিয়াস, LABORIOUS, ল্যাবোরিয়াস। এগুলি এর ক্ষেত্রে বা এর পরিবর্তে ব্যবহার করতে পারো। তাহলে আর্ডুয়াস এর সিনোনিম বা বলতে পারো প্রতিশব্দ হিসেবে তোমরা স্ট্রেনুয়াস, ল্যাবোরিয়াস বা রাগড ব্যবহার করতে পারো, RUGGED, রাগড। অনেকে আবার টয়েলসাম ব্যবহার করে, TOILSOME, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এবার দেখে নেব পরের বাক্যটি, দ্য অমিনাস। অমিনাস কথাটির অর্থ কি তোমরা জানো? দেখো, অমিনাস এই কথাটি সাধারণত কোনো কিছু অশুভ বোঝাতে ব্যবহার করা হয়। এবার বলবে এই সেন্টেন্সে কোথায় অশুভ বলা হয়েছে? বলা হয়নি, কিন্তু এর অন্তর্নিহিত অর্থের মধ্যে এটি বিদ্যমান। তাই তোমরা লিখতেই পারো দ্য অমিনাস। অমিনাস কথাটির অন্য শব্দ হিসেবে তোমরা সিনিস্টার ব্যবহার করতে পারো বা ইনঅসপিশিয়াস ব্যবহার করতে পারো। তবে এক্ষেত্রে এই অমিনাস বা অশুভ বা অমঙ্গলজনক এটি অত্যন্ত যুক্তিযুক্ত, তাই আমরা এটি ব্যবহার করেছি। এবার ঘন ঘন মেঘের সারির ক্ষেত্রে কি ব্যবহার করলাম? স্টর্ম লেডেন ক্লাউডস, মানে মেঘে ভর্তি ঘন ঘন মেঘের সারি। জানান দিচ্ছে স্টিল প্রিসেজ,
এবার এই যে বলছে আবার ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে তাই জন্য লিখেছি yet another। এবার যে রয়েছে এখানে ভয়ঙ্কর বৃষ্টিতে তার জন্য কি ব্যবহার করছি? টরেনশিয়াল ডাউনপোর। আগের ট্রান্সলেশনে জেনে গিয়েছি আমরা টরেনশিয়াল ডাউনপোর বা ক্লাউড বার্স্ট এর জন্যই আমরা ব্যবহার করতে পারি অতিরিক্ত বৃষ্টি বা ভয়ঙ্কর বৃষ্টি। এবার দেখো এই যে জনজীবন, জনজীবন কি কোথাও আমরা ডিরেক্টলি ব্যবহার করেছি কোনো সেন্টেন্সে? করিনি। কিন্তু এই যে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে, সেখানেই তো আমরা বলে দিচ্ছি যে রিনিউড হার্ডশিপ, মানে আবার সেই যন্ত্রণাদায়ক পরিস্থিতি শুরু হবে। তাই বলছে কি রিনিউড হার্ডশিপ, মানে আবার জনজীবন দুর্বিষহ হবে। বা বলতে পারো যে জনজীবন দুর্বিষহ হবে। তাহলে আমরা বুঝে নিলাম এই তৃতীয় বাক্যের দ্বারা অনেকগুলি এমন শব্দ যেগুলি আমাদের রাইটিং এর মান উন্নয়ন করতে পারবে। চলো দেখে নেব এবার পরের ট্রান্সলেশনটি। এরপর দেখো ৪ নম্বর বাক্যটি হলো কাদামাখা পিছল পথে চলতে গিয়ে বারবার ডিগবাজি খাওয়ার পরও নরেন হাল ছাড়েনি। বুঝতেই পারছো, এরকম যদি ট্রান্সলেশন পরীক্ষায় আসে আর যদি এই শব্দগুলির ইংরেজি তোমরা না জানো, বা ইংরেজিতে যদি এরকম বাক্য দেয়া থাকে যেটা স্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ, এবং পরীক্ষায় ওই ইংরেজি শব্দগুলির বাংলা প্রতিশব্দ না জানো, তাহলে ট্রান্সলেশন করা অতিরিক্ত দুঃসাধ্য হবে। চলো বুঝে নেওয়া যাক। প্রথম ইংরেজি বাক্যটি হলো despite repeated falls and minor injuries while traversing the treacherous muddy path নরেন preserved। পরের ইংরেজি বাক্যটি হলো undeterred by frequent tumbles and scrapes নরেন remained resolute as he navigated the slip sodden trail। এবার তোমরা বলবে এত ভালো শব্দ ব্যবহার করা হয়েছে বা ট্রান্সলেশনের মান এতটাই উন্নত যে তুমি বুঝতে পারছো না। চলো বুঝে নেওয়া যাক। এই যে ডেসপাইট শব্দটি তোমরা কি অর্থ জানো? অনেকে জানো, অনেকে জানো না। ডেসপাইট শব্দটি ইনস্পাইট অফ বা কোনো কিছু সত্ত্বেও তার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবার এই যে হাল ছাড়েনি, তার সেন্স বোঝানোর জন্য আমরা ডেসপাইট নিয়ে এসেছি। অনেক কিছু প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু তা সত্ত্বেও কেউ কোনো কাজ ছেড়ে দেয়নি। তার জন্য আমরা কি এনেছি? ডেসপাইট। এবার রিপিটেড ফলস অ্যান্ড মাইনর ইনজুরিজ, এই রিপিটেড ফলস কথার এই অর্থ কি? বারবার যে ডিগবাজি খাওয়া, রিপিটেড ফলস। আর যদি কেউ বারবার ডিগবাজি খায় তাহলে কি হতে পারে? তার ইনজুরি হতে পারে। তাই জন্য লিখে দিয়েছি দেখো মাইনর ইনজুরিজ। এই মাইনর ইনজুরিজটা কিন্তু সেন্টেন্সে কোথাও বলা নেই, কিন্তু তুমি যখন ট্রান্সলেশন করবে তখন তার মান উন্নয়নের জন্য কিছু শব্দ তুমি অ্যাড করতে পারো যেটি ওই স্পেসিফিক টার্ম রিলেটেড হবে। এটা তোমার ক্রিয়েটিভিটি, এটা করা চলে, কিন্তু অতিরিক্ত ক্রিয়েটিভ হতে যাবে না, কারণ এতে মার্কস কাটতে পারে। অতিরিক্ত শব্দ ব্যবহার করতে যাবে না, এটা রিলেটেড ছিল তাই আমরা ব্যবহার করেছি। অ্যান্ড মাইনর ইনজুরিজ হোয়াইল ট্র্যাভার্সিং দ্য ট্র্যাভার্সিং, এই ট্র্যাভার্সিং শব্দটির অর্থ তোমরা কারা কারা জানো কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। ট্র্যাভার্সিং শব্দটির অর্থ সাধারণত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সার্চিং বা কোনো পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা, বা বলতে পারো ট্রাভেল অ্যাক্রস থ্রু। তাই আমরা ব্যবহার করেছি ট্র্যাভার্সিং। ট্র্যাভার্সিং দ্য ট্রেচারাস। এবার কেন আমরা ট্রেচারাস ব্যবহার করলাম? কারণ এই ট্রেচারাস শব্দটা আমাদের এই যে পিছল পথ মানে কি? বারবার স্লিপ খাবে। আর স্লিপ খাওয়া মানেই যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, বা তোমার সাথে যে বন্ধুভাবাপন্ন সম্পর্ক সেটা বজায় রাখছে না। তার জন্য আমরা ব্যবহার করেছি ট্রেচারাস। এর পরিবর্তে তোমরা পিউনিকও বলতে পারো, PUNIC। এছাড়া বলতে পারো ডিসলয়াল। তাই জন্য আমরা ব্যবহার করলাম ট্রেচারাস। আর যেহেতু কাদামাখা তাই জন্য আমরা লিখেছি মাডি পাথ। এবার দেখো নরেন হাল ছাড়েনি, তো হাল যেহেতু ছাড়েনি তাই জন্য আমরা বললাম নরেন প্রিজার্ভড। এবার সবকিছু ঘটনার পরে যখন দেখা যাচ্ছে যে একটা বিপরীত সেন্স তৈরি হচ্ছে কোনো সত্ত্বেও বা পদপুরুত্ব, এই সেন্সটা আসছে, তার জন্য আমরা প্রথমেই ডেসপাইট শব্দটি ব্যবহার করে দিয়েছি। আশা করি এই বাক্যটির দ্বারা তোমরা অনেক কিছু নতুন শব্দ শিখলে এবং বুঝলে কিভাবে একটা ক্রিয়েটিভ রাইটিং তৈরি করা যায়।
এর পরের বাক্যটি বুঝে নাও। আনডিটার্ড। আনডিটার্ড মানে কি? কোনো কিছুতে স্থির আছে। কোনো চঞ্চল ভাব সৃষ্টি হয়নি। তার জন্য আনডিটার্ড। এবার কি? বাই ফ্রিকোয়েন্ট tumbles and scrapes। tumbles and scrapes এটি কিসের জন্য ব্যবহার করলাম? এই যে বারবার ডিগবাজি খাওয়া, তার জন্যই আমরা লিখলাম tumbles and scrape। আর যেহেতু বারবার আসছিল তার জন্য ফ্রিকোয়েন্ট ব্যবহার করেছি। আর ডিগবাজির ক্ষেত্রে tumbles and scrapes আমরা ইউজ করেছি। তাই আনডিটার্ড বাই frequent tumbles and scrapes। এবার নরেন যে হাল ছাড়েনি, নরেন হাল ছাড়েনি, এটা প্রথমে এলো। নরেন রিমেন রেজলিউট। রমেন হাল ছাড়েনি। কিসের ক্ষেত্রে? অ্যাজ হি নেভিগেটেড দ্য স্লিক সডেন ট্রেল। এই যে ব্যবহার করলাম নেভিগেটেড, মানে সে নিজের পথ নির্দিষ্ট করতে পেরেছিল বা তার দিক দর্শন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছিল। এবার এই যে শব্দটি ব্যবহার করলাম স্লিক, SLICK, স্লিক। স্লিক ব্যবহার কেন করা হয়েছে? স্লিকটা হলো পিচ্ছিল শব্দ ব্যবহার করার জন্য, বা এই যে পথটা পিছল, স্লিপারি, তার জন্য আমরা স্লিক ব্যবহার করলাম। এই যে সডেন ট্রেল, তোমরা বলতে পারবে সডেন ট্রেল শব্দটি কেন আমরা ব্যবহার করেছি? ঠিক ধরেছো। এই সেন্সটাকে এক্সাজারেট করার জন্য, বা এই লেখনির মাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। সাধারণত সডেন, SODDEN, সডেন এই শব্দটির অর্থ হলো আঁকাবাঁকা বলতে পারো, বা বলতে পারো সপসপে ভিজে। ঠিক আছে? সপসপে ভিজে। তো এর জন্য আমরা সডেন শব্দটি ব্যবহার করতে পেরেছি। এই সডেনের পরিবর্তে তোমরা সপিও লিখতে পারো। SOPPY, সপি। আর ট্রেল, TRAIL, ট্রেল। ট্রেল শব্দটি সাধারণত আমরা এখানে একটা ওই যে পথের সারি বা লম্বা পথের সারি বোঝায় না? তার জন্য আমরা এই ট্রেল শব্দটি ব্যবহার করেছি। তাহলে বুঝতে পারছো যে কিভাবে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ রাইটিং সৃষ্টি করেছি এখানে। দেখে নেব আমরা পরের বাক্যটি। পরের শব্দটি হলো টিপ টিপ করে পড়তে থাকা বৃষ্টি, ঝিঝি পোকার ডাক, আর জনাকীর্ণ মেঠো পথের মধ্যে দিয়ে চলতে থাকা সহসা পিছু ডাকে নরেনের শিরদাঁড়া হিম হয়ে গেল। তোমরা কি এই বাংলা বাক্যটি বুঝলে? এখানে সিদ্ধারা হিম হয়ে গেল মানে কি? তার প্রচন্ড ভয় লাগলো, বা সে এমন একটা ইমুভেবল স্টেটে চলে গেল যেখান থেকে আর হাত পা নড়ানোর ক্ষমতা নেই। চলো দেখে নেওয়া যাক ট্রান্সলেশনটি। Amidst the incessant drizzle, the rhythmic tremor of crickets and deserted field, a sudden and profound chill of dread seized Naren। এবার অ্যামিজড, অ্যামিজড অর্থাৎ কোনো কিছুর মধ্যে থাকা, তার জন্য আমরা ব্যবহার করেছি অ্যামিজড। ইনসেসেন্ট ড্রিজল, ইনসেসেন্ট মানে কন্টিনিউয়াস, যেটা ঘটতে থাকে, না থেমে কন্টিনিউয়াস হয়, সেটাই হচ্ছে ইনসেসেন্ট। আর ড্রেজল, ড্রিজল, ড্রিজল শব্দটি হলো টিপ টিপ করে পড়া বৃষ্টিকে আমরা বলি ড্রিজল। তাহলে অ্যামিজ দ্য ইনসেসেন্ট ড্রিজল, এটি হলো টিপ টিপ করে থাকা বৃষ্টির মধ্যে। এবার ঝিঁঝি পোকার ডাক, ঝিঁঝি পোকার ডাক অর্থাৎ রিদমিক চির অফ ক্রিকেট। ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকা। আর এই রিদমিক চির কেন? কারণ ওই যে ঝিঁঝি পোকাটা ডাকছিল সেটা কন্টিনিউয়াসলি ডাকছিল, তাই জন্য আমরা বলেছি রিদমিক চির অফ ক্রিকেট। এবার দেখো, অ্যান্ড ডেজার্টেড ফিল্ড, ডেজার্টেড ফিল্ড অর্থাৎ যে মাঠে কোনো লোকজন নেই, যে জনাকীর্ণ মেঠো পথ, সেইটা হলো ডেজার্টেড ফিল্ড। সাডেন অ্যান্ড প্রোফাউন্ড চিল, সাডেন অ্যান্ড প্রোফাউন্ড কেন? এই যে সহসা, হঠাৎ, তার জন্য ব্যবহার করলাম সাডেন। আর প্রোফাউন্ড কেন লিখলাম? প্রোফাউন্ড অর্থাৎ মারাত্মক বা ডিপ, কোনো কিছু খুব নিদারুণ গভীর, তার জন্য প্রোফাউন্ড শব্দটি ব্যবহার করলাম। আর ফিল অফ ড্রেড, ফিল অফ ড্রেড কথাটির অর্থ হলো মারাত্মক ভয়ের অনুভূতি। ফিল অফ ড্রেড। এই যে সিজটা হিম হয়ে গেল মানে নরেন ইমুভেবল হয়ে গেল, সেটা হলো সিজড নরেন, অর্থাৎ নরেনকে পুরো স্ট্যাচু স্টেটে রেখে দিল। বুঝতে পারলে? তাহলে এই টোটাল বাক্যটার যে ইংরেজি ট্রান্সলেশনটা আমরা করেছি, তার মধ্যে কিভাবে ক্রিয়েটিভলি আমরা শব্দগুলিকে ব্যবহার করেছি। দেখে নেব পরের গুরুত্বপূর্ণ বাক্যটি। সে থরথর করে কাঁপতে কাঁপতে যেই না পিছনে তাকালো, অমনি কঙ্কাল শীর্ণ যতীন খুড়োকে দেখে ভিড়মি খেলো। এবার দেখো এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন। কনভালসড বাই আ সাডেন ট্রেমর, হিজ গেজ ফেল আপন দ্য emaciated figure of Uncle Jatin, a sight so horrifying that it robbed him of his senses.
এবার আমরা এটি বুঝে নেব। দেখো, কনভালসড কথাটির অর্থ কি? তোমরা বলতে পারবে কেউ কনভালসড কথাটির অর্থ কি? দেখো, CONVULSED, এই যে কনভালস শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে, এই কনভালস শব্দটি আমরা সাধারণত সেই ক্ষেত্রে ব্যবহার করব যেখানে কোনো কিছু খিঁচুনি ধরে যায়, বা কেউ হঠাৎ কোনো সাডেন ভয়ে পুরো সিজ হয়ে যাচ্ছে, বা পুরো থরথর করে কাঁপতে কাঁপতে যে সাডেন ট্রেমার এসে যাচ্ছে। তো সেই সিচুয়েশন বোঝানোর জন্য কনভালসড ব্যবহার করেছি। আর এই যে থরথর করে কাঁপা, সেটার জন্য ট্রেমার শব্দটি ব্যবহার করেছি। এবার যখন এই ঘটনাগুলো ঘটছিল, তখন সেটা তো হঠাৎ ঘটেছে, তাই জন্য বলেছি সাডেন। কনভালস বাই আ সাডেন ট্রেমার, অর্থাৎ সে থরথর করে কাঁপতে কাঁপতে। এবার পিছনে দেখবে, তাই তার যে দৃষ্টির জন্য ব্যবহার করেছি গেজ, GAZE, গেজ, হিজ গেজ ফেল upon the emaciated figure। emaciated figure অর্থাৎ হলো এই যে কঙ্কাল শীর্ণ, অর্থাৎ কঙ্কালের মতন দেখতে, বা একেবারে সরু লিগলিকে যে বডি, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে, সেটার জন্য ব্যবহার করা হয়েছে emaciated figure। বা যতীন খুড়ো, খুড়ো কথার অর্থ ইংরেজি কি? আঙ্কেল, এটা তোমরা সবাই জানো। তাই আঙ্কেল যতীন। এবার এই যে দৃশ্যটা কেমন ছিল? খুব ভয়াবহ। এমন ভয়াবহ যে আঁতকে ওঠার মতো, শিউরে ওঠার মতো। তাই জন্য ব্যবহার করেছে কি? আ সাইট সো হরিফাইং দ্যাট ইট রবড হিম। তোমরা বাংলা অর্থ জানো, আরবি রব। এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ হলো কাউকে লুটে নেওয়া, বা কাউকে ছিনতাই করে নেওয়া, রব। কিন্তু যেহেতু আমরা লিখেছি রব ডিম মানে কি? তাকে হঠাৎ করে এমন চমকে দিয়েছে, সহসা আঁতকে দিয়েছে, যে সে ভিড়মি খেয়েছে। তাই অফ হিজ সেন্সেস মানে ভিড়মি খেয়েছে। আর রবড হিম অফ হিজ সেন্সেস মানে সেই লোকটা টোটালি ভিড়মি খেয়েছে। তাহলে বুঝতে পারলে এখানে ব্যবহৃত হয় এই বাক্যটির অ্যানালিসিস। চলো দেখে নেব আমরা পরের বাক্যটি। দেখো, পরের এই যে বাক্যটি, হেতো বাঙালি আর ভূতের ভয় পাবে না, তা আবার হয় নাকি? হেতো বাঙালি, যদি আমরা এটির আক্ষরিক ট্রান্সলেশন করতাম, কি বলতাম? বেঙ্গলি ইটিং রাইস, অর রাইস ইটিং বেঙ্গলি। কোনো দিনই বাংলা ট্রান্সলেশন এরকম ভাবে করবে না, তাহলে জিরো পাবে। হেতো বাঙালি কথাটির অর্থ হলো যে টিপিক্যাল বেঙ্গলি। আর টিপিক্যাল বেঙ্গলি, নট অ্যাফ্রেড অফ গোস্ট। এই যে প্রশ্ন করলাম, প্রশ্ন করার মাধ্যমে আমাদের যে উৎসাহ বা দারুণ এখানে শকিং একটা জিনিস, সেটা বোঝানোর চেষ্টা করলাম। আর টিপিক্যাল বেঙ্গলি নট অ্যাফ্রেড অফ গোস্ট, ভূতের ভয় পাবে না, দ্যাটস ট্রুলি ইম্পসিবল। এবার এই যে টোটাল বাক্যটা লেখা হয়েছিল, এখানে এটা বলে কি বোঝানো হয়েছিল? যে ভেতো বাঙালি ভূতের ভয় পাবে না, তা আবার হয় নাকি? অর্থাৎ এটা কোনোদিন সম্ভব নয়। তার জন্য আমরা লিখলাম দ্যাটস ট্রুলি ইম্পসিবল, সম্পূর্ণরূপে অসম্ভব। তাহলে দেখলে কিভাবে আমরা ট্রান্সলেশন ক্রিয়েটিভলি করছি। তোমরা যারা এখনো পর্যন্ত ট্রান্সলেশনের রুলস দেখোনি, অবশ্যই পরীক্ষার আগে রুলসটি সম্পূর্ণ দেখবে, এবং যদি পসিবল হয় রুলসটি দেখার পরে যে রুলসের সাথে ট্রান্সলেশন প্রোভাইড করা হয়েছে, সেটি নিজে করার চেষ্টা করবে। এতে করে অবশ্যই তোমাদের রাইটিংয়ের মান উন্নয়ন হবে, এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রান্সলেশন শেষ করার ক্যাপাবিলিটি তৈরি হবে। আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে, ওখান থেকে তুমি সব গুরুত্বপূর্ণ টপিকস, তোমার আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস বলো বা ডব্লিউবিসিএস, তাদের সেপারেট প্লেলিস্ট আছে, তো ওখান থেকে তুমি চেক করতে পারবে। চলো দেখে নেব পরের বাক্যটি। এই দূর দেশে ঝড় জলের নিশুতি রাতে ডাক্তার বদ্যি মেলা ভার। Translation: On a tempestuous and dread dead of night in this far-flung region, summoning a physician is a formidable challenge. এবার আমরা বাক্যটি বুঝে নেব। এই যে টেম্পেস্টুয়াস, এই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। টেম্পেস্টুয়াস কথাটির অর্থ কি? টেম্পেস্টুয়াস অর্থাৎ যে মারাত্মক প্রতিকূল পরিস্থিতি আবহাওয়ার, সেটি বোঝানোর জন্য আমরা লিখেছি টেম্পেস্চুয়াস। অ্যান্ড ডেড অফ নাইট অর্থাৎ নিশুতি রাত। ইন দিস ফার ফ্লাং রিজিয়ন অর্থাৎ দূর দেশে, ফার ফ্লাং রিজিয়ন। এখন ডাক্তার ডাকা অর্থাৎ কি? ডাক্তারকে ডেকে আনা, তাই জন্য লিখেছি সামনিং।
SUMMONING, সামনিং। সামন কথাটা সাধারণত তোমরা শুনে থাকবে বাংলায় সমন, কোর্টে ডেকে পাঠিয়েছে, বা জজ সাহেব কোর্টে কাউকে সমন করেছে, এটা তোমরা শুনে থাকবে। সেই সমনেরই ইংলিশ হলো সামান, ইংলিশে SUMMON, সামান। এবার তোমরা বলবে এখানে সামান কেন ব্যবহার করলাম? কারণ এই যে ডাক্তারকে ডাকা, এটা একটা প্রতিকূল সিচুয়েশনে যখন ডাক্তার ডাকছো তখন ডাক্তারকে সমন দেওয়া হচ্ছে, যেন ডাক্তারকে উপস্থিত হতেই হবে। এই সিচুয়েশন ক্রিয়েট করার জন্য আমরা লিখেছি সামনিং আ ফিজিশিয়ান। ফিজিশিয়ান অর্থাৎ ডক্টর। তোমরা ডক্টর লিখতে পারো, আমরা একটু নতুনভাবে ফিজিশিয়ান ব্যবহার করেছি। ইজ আ ফর্মিডেবল চ্যালেঞ্জ। এবার ফর্মিডেবল চ্যালেঞ্জ এখানে কোথায় লেখা আছে? এই টোটাল যে সেন্টেন্সটা প্রোভাইড করা হয়েছে বাংলায়, সেখানে কি কোথাও ফর্মিডেবল চ্যালেঞ্জ লেখা আছে? তোমরা বলবে না স্যার, লেখা তো নেই। তাহলে কেন ব্যবহার করলাম? দেখো, এই বাংলা বাক্যটির শেষে আছে একটি বিস্ময়সূচক চিহ্ন বা মার্ক অফ এক্সক্লামেশন। এটি বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি ফর্মিডেবল চ্যালেঞ্জ। ফর্মিডেবল এর অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা দুর্দান্ত। তার জন্যই আমরা ব্যবহার করেছি ফর্মিডেবল। এর আগেও আমরা দেখেছি ফর্মিডেবল কোয়েস্ট, যেটা দুর্দান্ত বা মারাত্মক বা ভয়ঙ্কর ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি। তাই ফর্মিডেবল চ্যালেঞ্জ কথাটির অর্থ হলো এমন একটা খোঁজ বা এমন একটা প্রতিকূল পরিস্থিতি যেটা সহজে পরিপূর্ণ হয় না। তাই ফর্মিডেবল চ্যালেঞ্জ। বুঝতেই পারছো, এই শব্দগুলি তোমরা রাইটিং স্টাইলে ব্যবহার করলে তোমাদের রাইটিং এর মান বাড়বেই বাড়বে। চলো দেখে নেব পরের বাক্যটি। পরের গুরুত্বপূর্ণ বাক্যটি হলো, আমাদের পাড়ার ছেলেগুলোর বাঁদরামিতে আমাদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম। ওষ্ঠাগত হওয়ার উপক্রম অর্থাৎ এতই জ্বালাতন সহ্য করতে হচ্ছে যে মনে হচ্ছে এই যেন পাড়া ছেড়ে বেরিয়ে যাই বা এখান থেকে পালিয়ে যাই। অর্থাৎ আমাদের মরে যাওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এত পরিমাণ টর্চার করছে এখানে। যে এটা বোঝানোর জন্য প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম আমরা বলেছি। এবার দেখো, সেন্টেন্সটা হলো ইংরেজি ট্রান্সলেশন, দ্য অ্যান্টিক্স অফ দ্য নেবারহুড বয়েজ আর poised to wreak havoc on our lives. লাইভস কেন? আমাদের যেহেতু আমাদের সবাকার জীবন, তাই জন্য ব্যবহার করেছি আমরা আওয়ার লাইভস, LIVES। লাইফের প্লুরাল ফর্ম হলো লাইভস। এবার বাঁদরামি। বাঁদরামি এই শব্দগুলো তোমরা তো শুনেছো, কিন্তু এর ইংরেজি কি তোমরা জানতে? দেখো, অ্যান্টিক্স, ANTICS, অ্যান্টিক্স। এবার তোমরা বলবে স্যার অ্যান্টিক, অ্যান্টিকের বানান কি তোমরা জানো? ANTIQUE। তোমরা কি এটা শুনেছো? অ্যান্টিক। অ্যান্টিক কথাটির অর্থ হলো প্রাচীন, যার বানান হলো ANTIQUE। অ্যান্টিক মানে পুরানো বা অতি প্রাচীন বা বহুকালের। এটা বোঝানোর জন্য অ্যান্টিক ব্যবহার করি। কিন্তু তারই একটা সম উচ্চারণের শব্দ বা হোমোনিম বলতে পারো, যেটা হলো অ্যান্টিক্স, ANTICS। এর অর্থ হলো বাঁদরামি বা অতিরিক্ত অত্যাচার করা, সেটাই হলো অ্যান্টিক্স। নেবারহুড বয়েজ মানে আমাদের যে পাড়ার ছেলেরা, সেটা বোঝানোর জন্য নেবারহুড বয়েজ ব্যবহার করা হলো। আর এই যে পয়েজড, POISED, পয়েজড, পয়েজড কথাটির যে এই যে উপক্রম বা কোনো কিছুর সৃষ্টি হতে পারে বা কোনো সমস্যা আসতে পারে, তার জন্য আমরা বলেছি পয়েজড, অর্থাৎ হ্যাভিং আ কম্পোজড অ্যান্ড ডিসঅর্ডারলি স্টেট, সেটা হচ্ছে পয়েজড। ঠিক আছে, এখানে পয়েজড ব্যবহার করেছি। টু রেক হ্যাভাক, রেক, রেক, WREAK, রেক। এই রেক শব্দটির অর্থ হলো যে কোনো কিছু ক্ষতি করে দেওয়া, বা বলতে পারো কোনো কিছু ভাবে কোনো কিছু ক্ষিতি প্রকাশ করা, মানে রেক হ্যাভাক করা। ঠিক আছে? এবার দেখো, হ্যাভাক কথার অর্থ হলো অতিরিক্ত। তাই রেক হ্যাভাক অর্থাৎ ক্ষিতি প্রকাশ করা বা প্রচণ্ড ওষ্ঠাগত প্রাণ, এইটি বোঝানোর জন্য রেক হ্যাভাক আমরা ব্যবহার করেছি। তাহলে দ্য অ্যান্টিক্স অফ দ্য নেবারহুড বয়েজ আর পয়েজ টু রেক হ্যাভাক অন আওয়ার লাইভস। বুঝলে এই বাক্যটির সঠিক অ্যানালিসিস? দেখে নেব আমরা পরের বাক্যটি। আমাদের পরিবেশ ভ্রমরের গুঞ্জনে এবং পাখির কলতানে পরিপূর্ণ। যখন কোনো সাহিত্যের অংশ তুলে দেওয়া হয়, ঠিক এভাবেই বাক্যগুলি থাকে। আর এই রাইটিং সেন্স আমাদের সঠিক না থাকলে ট্রান্সলেশনে কোনোদিন সঠিক উত্তর লেখা যায় না। দেখে নাও, ইংরেজি ট্রান্সলেশন হলো, আওয়ার এনভায়রনমেন্ট ইজ ফিল্ড উইথ দ্য অ্যাম্বিয়েন্ট সিম্ফনি অফ বাজিং বাম্বেল বিজ অ্যান্ড ক্ল্যাপিং বার্ডস। এখানে এই যে অ্যাম্বিয়েন্ট শব্দটি ব্যবহার করা হয়েছে, তোমরা কি জানো এর সঠিক অর্থ কি? যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে। আমিই বলে দিই। অ্যাম্বিয়েন্ট শব্দটির অর্থ হলো যে ঘিরে থাকা বা এই যে চারপাশে যে পরিবেষ্টিত
এটি বোঝানোর জন্য আমরা লিখেছি অ্যাম্বিয়েন্ট। সিম্ফনি, সিম্ফনি অর্থাৎ কোনো কিছু সুরেলা বা কোনো কিছুর সুর, তাল যেগুলো ছন্দ পরিপূর্ণ, তার জন্য আমরা সিম্ফনি বলেছি। এই যে গুঞ্জন, গুঞ্জনের জন্য আমরা বিউ ডাবল জেড বাজ ব্যবহার করেছি। এবার বাজিং বাম্বেল বিস কেন বললাম? বাজিং বাম্বেল বিস অর্থাৎ ভ্রমণের যে গুঞ্জন মানে সেটা এখনো চলছে, তার জন্য কন্টিনিউয়েশন বোঝানোর জন্য বাজিং বাম্বেল বিস ব্যবহার করলাম। চার্পিং বার্ডস, চার্পিং অর্থাৎ এখানে যে পাখির কলতান, পাখির ডাককে আমরা চার্প বলি, CHIRP, চার্প। আর যেহেতু পাখির ডাকটা কন্টিনিউ হচ্ছে, তাই জন্য আমরা বললাম চার্পিং বার্ডস অর্থাৎ পাখির কলতানে। আশা করি তোমরা বুঝলে এখানে জটিল শব্দগুলি। দেখে নেব এবার পরের বাক্যটি। দেখতেই পাচ্ছ পরের এই বাক্যটি একটি সাহিত্যের অংশ। অনেকেই প্রথমে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন যে হাসপাতালের গেটের কাছে রক্ত ও বমিতে ভেজা অসহায় অবস্থায় পড়ে থাকা মৃত্যুশয্যার সেই ব্যক্তি আর কেউ নন, তিনি নিজেই গান্ধীজির প্রথম পুত্র। ট্রান্সলেশন যদি এই মাপের পরীক্ষায় দেয়া হয়, তাহলে বুঝতে পারছো কেমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে যদি এখানে ব্যবহৃত প্রত্যেকটি বাংলা শব্দ তুমি না জানো। দেখে নেওয়া যাক ইংরেজি ট্রান্সলেশনটি। মেনি হ্যাড সিম্পলি রিফিউজ টু অ্যাকনলেজ ইনিশিয়ালি দ্যাট দ্য ডাইং wretched lying vulnerable near the hospital gate, soaked in a pool of blood and vomit, was none other than the first son of Gandhiji himself. এবার আমরা বুঝে নেব এই বাক্যটি। মেনি অর্থাৎ অনেকে, তোমরা বুঝতেই পারছো। রিফিউজড অর্থাৎ কি? ডিনাই করা বা ডিনাউন্স করা মানে অস্বীকৃতি জানানো। অ্যাকনলেজ মানে স্বীকার করা। ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে। দ্য ডাইং অর্থাৎ কি? মৃত্যু শয্যায় থাকা, তার জন্য আমরা ব্যবহার করেছি কি? ডাইং। এবার রেচেড, রেচেড কথাটির অর্থ সাধারণত হতভাগ্য, যার ভাগ্য খুবই খারাপ, হতভাগ্য। বা বলতেই পারো রেচেড এর পরিবর্তে তোমরা আনলাকি বলতে পারতে। তাহলে রেচেড। লাইং অর্থাৎ শুয়ে আছে বা শায়িত। ভালনারেবল, ভালনারেবল কথাটির কি? কোনো কিছুতে ভালনারেবল কথাটির অর্থ হলো যে খুব সহজেই যেটি ভেঙে যায় বলতে পারো, বা বলতে পারো ভালনারেবল মানে এখানে যেটি খুব সহজে দুর্বল, মানে খুব সহজেই তাকে ভেদ করে চলে যাওয়া যায়। বা বলতে পারো এমন অসুরক্ষিত অবস্থায় আছে যেটা খুব সহজেই বাহ্যিক আঘাতে নষ্ট হয়ে যাবে। তাই এখানে ব্যবহার করলাম আমরা ভালনারেবল। নিয়ার দ্য হসপিটাল গেট অর্থাৎ হসপিটাল গেটের কাছে। এবার দেখো এই যে রক্ত ও বমিতে ভেজা, রক্ত ও বমিতে ভেজার জন্য আমরা ব্যবহার করেছি সোকড ইন এ পুল অফ ব্লাড অ্যান্ড ভমিট। এবার তিনি আর কেউ নন, এই আর কেউ নন এটিকে ইংরেজিতে আমরা বলি ওয়াজ নান আদার দেন। এবার গান্ধীজির পুত্র যেহেতু, তাই জন্য আমরা বলেছি দ্য ফার্স্ট সন অফ গান্ধীজি হিমসেলফ, মানে গান্ধীজির নিজের ছেলে। এই নিজের বোঝানোর জন্য গান্ধীজি হিমসেলফ আমরা বলবো। আর এই যে এখানে অসহায় অবস্থা, এটির জন্য এই ভালনারেবল শব্দটি তোমরা ব্যবহার করতে পারো। তাহলে আমরা দেখে নিলাম এই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটি। এবার দেখে নেব পরের গুরুত্বপূর্ণ বাক্যটি। পরের বাক্যটি হলো নরেন অশ্রু সজল চোখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি তোমায় দুঃখ দিয়ে যে মহাপাপ করেছি তাতে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। দেখতে পাচ্ছ যদি এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় তাহলে কত হাই লেভেল ট্রান্সলেশন স্কিল থাকা উচিত। দেখে নাও ইংরেজি বাক্যটি। উইথ টিয়ার্স স্ট্রিমড ডাউন হিজ ফেস, নরেন সব, I am utterly mortified by the grievous transgression I have committed in causing you such profound agony. এবার আমরা বুঝে নেব এই বাক্যটি। দেখো এই যে অশ্রু সজল চোখ মানে কি? চোখ থেকে অনর্গল জল ঝরে পড়ছে। তাই হলো উইথ টিয়ার্স স্ট্রিমিং ডাউন হিজ ফেস, মানে গলগল করে বা বলতে পারো অনর্গল জল ঝরে পড়ছে। তাই জন্য অশ্রু সজল চোখকে আমরা একটু বাড়িয়ে লিখেছি স্ট্রিমিং ডাউন হিজ ফেস, টিয়ার স্ট্রিমিং ডাউন হিজ ফেস। এবার কার? এখানে সাবজেক্টটা কে? নরেন। তাই নরেন, নরেন সব, নরেন সব। এই সব শব্দটা সাধারণত তোমরা বলবে এসবই, এই যে সব শব্দটা তো আমরা
কোনো কিছুর ফোঁপা নিতে ব্যবহার করি। মানে কেউ ফোঁপাচ্ছে, কাঁদতে, কাঁদতে ফোঁপাচ্ছে, তখনই আমরা এই সব শব্দটা ব্যবহার করতে পারি। এবার দেখো, যেহেতু এটি একটি ডিরেক্ট স্পিচ, মানে বক্তা নিজেই কথাটা বলেছে, তার জন্য দেখবে এখানে ইনভার্টেড কমার মধ্যে বা কোটেশনের মধ্যে বাকি অংশটা রয়েছে। তো তোমরাও যখন ট্রান্সলেশন করবে, তখন কোনো কিছু যদি ডিরেক্ট স্পিচে থাকে, অবশ্যই সেটি কি করতে হয়? আমাদের ডিরেক্ট স্পিচে রাখতে হয়। এটি ট্রান্সলেশনের একটি অন্যতম নিয়ম। বাকি নিয়মগুলি জানার জন্য তো রয়েইছে আমাদের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের নিয়মের ভিডিও, সেটি অবশ্যই দেখবে এবং সকল নিয়ম জানলে 100% মার্কস তো পাবেই তুমি। আর তার সাথে থাকছে এই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনগুলি। দেখে নাও, পরেরটি কি লেখা হয়েছে? আমি তোমায় দুঃখ দিয়ে। এই যে দুঃখ দেওয়ার সেন্স, তার মানে কি? কাউকে আঘাত করা, বা বলতে পারো যে কাউকে চরম মানসিক যাতনায় ফেলে দেওয়া। এই দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? যে প্রোফাউন্ড অ্যাগনি, মানে চরম দুঃখ দেওয়া। অ্যাগনি অর্থাৎ অ্যাফ্লিকশন, বা বলতে পারো খুব মিজারেবল স্টেট, সেটা হচ্ছে অ্যাগনি। তাই চরম দুঃখ দেওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করেছি? প্রোফাউন্ড অ্যাগনি। এবার দেখো, আটারলি মর্টিফাইড। যে আটারলি মর্টিফাইড, তার জন্য কি? মর্টিফাইড এর ক্ষেত্রে আমার ব্যবহার করেছি যে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এই টোটাল ফেজের জন্য আমরা লিখেছি আটারলি মর্টিফাইড বাই দ্য গ্রিভাস ট্রান্সগ্রেশন। আটারলি মর্টিফাইড হলো লজ্জায় মাথা কাটা যাওয়া। আর এই গ্রিভাস ট্রান্সগ্রেশন, এটি হলো এই যে মহাপাপ করেছি না, মহাপাপ, এই তার জন্যই হলো গ্রিভাস ট্রান্সগ্রেশন আই হ্যাভ কমিটেড। গ্রিভাস ট্রান্সগ্রেশন আই হ্যাভ কমিটেড। এবার তোমরা জানতে চাইবে যে মর্টিফাইড, এই মর্টিফাইড শব্দটির আক্ষরিক অর্থ কি? মর্টিফাইড, এই যে শব্দটা আমরা এখানে ব্যবহার করেছি, প্রচন্ড শোকে থাকা বা দুঃখে থাকা স্টেট কথাটার ব্যবহার করতে গেলে আমরা মর্টিফাইড বলি। এবার এখানে আমরা কিভাবে ব্যবহার করলাম? আমরা কি এই দুঃখজনক পরিস্থিতির জন্য ব্যবহার করলাম? না। মর্টিফাইড অর্থাৎ আমি এখানে প্রচন্ড নিজের ওপরেই নিজে রেগে যাচ্ছি, বা ক্ষুব্ধ হয়ে যাচ্ছি, অফেন্ডেড বোধ করছি, বা নিজেই খুব পরিমাণ এজিটেটেড স্টেটে আছি। এতটাই রেগে আছি নিজের উপরে যে সেই গ্লানি আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তার জন্যই আমরা বলেছি মর্টিফাইড। আটারলি মানে সম্পূর্ণরূপে মর্টিফাইড বা সম্পূর্ণরূপে ক্ষুব্ধ। আর গ্রিভান্স, GRIEVOUS, তোমরা জানো গ্রিফ, গ্রিফ থেকে গ্রিভাস শব্দটি আমরা নেওয়া হয়েছে। আর এই গ্রিভাস শব্দটির অর্থ কি? গ্রিভাস শব্দটির অর্থ হলো দুঃখজনক বা মর্মান্তিক পরিস্থিতি। তার জন্য আমরা ব্যবহার করেছি গ্রিভাস। এই গ্রিভাসের ক্ষেত্রে তোমরা পরিবর্তে এগ্রেগিয়াসও লিখতে পারো। EGREGIOUS, এগ্রেগিয়াস, ইগ্রেগিয়াস বা গ্রিভাস মানে মারাত্মক দুঃখজনক সিচুয়েশন। ট্রান্সগ্রেশন, ট্রান্সলেশন এই শব্দটির যে আক্ষরিক অর্থ, সেটি কি? ট্রান্সলেশন শব্দটির আক্ষরিক অর্থের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে এটি সাধারণত কোনো ক্ষেত্রে কোনো সীমা অতিক্রম করে যাচ্ছে, বা কোনো কিছু যে লিমিট আছে সেটা ক্রস করে যাচ্ছে, তার জন্য আমরা ট্রান্সলেশন ব্যবহার করেছি। বা ট্রান্সলেশনের পরিবর্তে তোমরা বলতেই পারো যে ক্রসিং দ্য লিমিট, বা বলতে পারো যে এখানে যে সিচুয়েশনটা আছে সেটা অতিক্রম করে যাচ্ছে, এক্সিডিং করে যাচ্ছে, তার জন্য আমরা ব্যবহার করেছি কি? ট্রান্সলেশন। তাহলে বুঝতে পারলে যে এখানে প্রত্যেকটি শব্দ কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবার দেখো, এই কমিটেড শব্দটি কেন ব্যবহার করেছিলাম আমরা? কারণ এই যে পাপ করা, কোনো কিছু পাপের সাথে রিলেটেড, যেমন কমিটেড শব্দটা কোনো কিছু পাপ বা কোনো দোষ। কমিটেড আ সিন, পাপ করেছে। তোমরা বলতেই পারো কমিটেড আ সিন, এটার মানেও তো পাপ করা। তা কমিটেড আ গ্রেট সিন মানে মহাপাপ করেছিল বা সম্পন্ন করেছিল, সেটাও তোমরা লিখতে পারতে। তো তার জন্য সেন্টেন্সটা আলাদাভাবে আলাদাভাবে ফ্রেম করতে হতো। আমরা একটা সেন্টেন্স প্রোভাইড করেছি। তোমরা যদি মনে করো যে তোমরা আলাদা একটা সেন্টেন্স ফ্রেম করছো এবং সেটা আমাদের দিয়ে জাজ করতে চাও যে সেন্টেন্সটা তুমি সঠিকভাবে ফ্রেম করতে পেরেছো কিনা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা তোমাকে বলে দেবো যে সঠিক ট্রান্সলেশন কিভাবে করতে হয়, বা তোমরা যে ট্রান্সলেশন করেছো সেটা সঠিক হয়েছে কিনা আমরা কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো। দেখো, দেখে নেবে এবার পরের গুরুত্বপূর্ণ বাক্যটি। বাক্যটি হলো, মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গে মাইকেল মধুসূদন ইতিমধ্যেই মেঘনাদকে একজন ট্র্যাজিক হিরো হিসেবে গড়ে তোলার জন্য প্রেক্ষাপট প্রস্তুত করতে শুরু করেছিলেন। এই যে চতুর্থ স্বর্গ, তন্তস্ব গয়রে স্বর্গ, আমরা যে এক কথায় প্রকাশ এর সব থেকে গুরুত্বপূর্ণ লিস্টটি দিয়েছিলাম, তার মধ্যে এটি ছিল। এবং তোমরা যারা টেস্ট এখনো পর্যন্ত অ্যাটেম্প্ট করোনি, যেখানে অতি গুরুত্বপূর্ণ শুদ্ধ অশুদ্ধ বানান বলো, বা ট্রান্সলেশন বলো, বা বলতে পারো
সবথেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ এবং বাগধারা সবকিছুই কিন্তু আমাদের প্লেলিস্টে বর্তমান। যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নাও। পর্ব অর্থাৎ হলো চ্যাপ্টার বা ক্যান্টো। মহাকাব্যের অংশ তাই জন্য ক্যান্টো ব্যবহার করেছি এখানে। এবার দেখে নাও যে ইংরেজি যেটা কি লেখা হয়েছে ইংরেজি বাক্যটি। By the fourth canto of Meghnad Vaz Kavya, an epic poem, Michael Madhusudan had already started preparing the contest to nurture Meghnad as a tragic hero. দেখতে পাচ্ছ কতটা হাই লেভেলে আমরা লেখার চেষ্টা করেছি এখানে। এবার দেখো, বাই দ্য ফোর্থ ক্যান্টো, ফোর্থ ক্যান্টো অর্থাৎ কি চতুর্থ অধ্যায়। কিসের চতুর্থ অধ্যায়? মেঘনাদ বধ কাব্য। তাই মেঘনাদ বধ কাব্য আমরা ডিরেক্ট লিখেছি। এবার তোমরা বলবে স্যার কাব্যর ইংরেজি তো আমরা জানি এপিক, তাহলে কেন আমরা এখানে লিখলাম না? এই যে মেঘনাদ বধ কাব্য, এটা টোটালটাই একটা প্রপার নাউন। তার জন্য দেখবি আমরা কোটেশনের মধ্যে মেঘনাদ বধ কাব্যটা ব্যবহার করেছি। এবার এই মেঘনাদ বধ কাব্যটা কি? একটা এপিক পোয়েম, একটা মহাকাব্য। তার জন্য অ্যান এপিক পোয়েম নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করলাম। এবার দেখো, মাইকেল মধুসূদন দত্ত যিনি ছিলেন তোমরা জানো, তিনি কি লিখেছিলেন? মেঘনাদ বধ কাব্য। এবার মেঘনাদ বধ কাব্য তিনি যে শুরু করেছিলেন বা প্রেক্ষাপট প্রস্তুত করতে শুরু করেছিলেন। তার জন্য আমরা কি লিখলাম? তার জন্য লিখলাম হ্যাড অলরেডি স্টার্টেড প্রিপেয়ারিং দ্য কন্টেস্ট। কোনো কিছু কাজ শুরু করা সেটা কি টেন্সে আছে? পারফেক্ট টেন্সে আছে। এবার যেহেতু করেছিলেন তাই পাস্ট পারফেক্ট হয়ে গেল, হ্যাড অলরেডি স্টার্টেড। প্রিপেয়ারিং দ্য কনটেক্সট, কনটেক্সট অর্থাৎ প্রেক্ষাপট। প্রেক্ষাপটে কি করেছিলেন তিনি? তিনি করেছিলেন মেঘনাদকে একটা ট্র্যাজিক হিরো হিসেবে উপস্থাপন করার জন্য বা গড়ে তোলার জন্য। এজন্য টু নার্চার মেঘনাদ অ্যাজ আ ট্র্যাজিক হিরো। নার্চার, নার্চার এই শব্দটার যে আক্ষরিক অর্থ সেটি হলো কোনো কিছুকে প্রতিপালন করা বা বলতে পারো আপব্রিঙ্গিং করা বা ফস্টার করা। তুমি এটা ফস্টারিংও বলতে পারো। নার্চারিংটা এক্ষেত্রে বেস্ট হবে তাই আমরা এটি ব্যবহার করেছি। এবার দেখে নেব আমরা পরের গুরুত্বপূর্ণ বাক্যটি। তোমরা এই ১৪ নম্বর বাক্যটি খুব ভালোভাবে দেখবে, কারণ এই ১৪ নম্বর বাক্যের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যেটা তোমাদের বুঝতে হবে। দেখো, জীবনের ক্যানভাসে সে শুধু রঙের প্রলেপ দিচ্ছিল, কিন্তু কোনো ছবি আঁকছিল না। কারণ তার তুলিতে ছিল না কোনো উদ্দেশ্য, শুধু ছিল এক নিদারুণ অর্থহীনতা। এই যে বাক্যটা, এর মধ্যে যে ইনার মিনিং, তোমরা কি সেটি উপলব্ধি করতে পারছো যে এই বাক্যটির ইনার মিনিং বাংলা শব্দটি? দেখো আমি বলে দিচ্ছি, শুনে নাও। এই যে বাক্যটা এখানে লেখা হয়েছে তার ইনার মিনিং হলো মানুষটি, যে মানুষটার কথা বলা হচ্ছে এখানে, সেই লোকটা তার জীবনটা কাটিয়ে দিচ্ছিল বটে, কিন্তু তার কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। যার জন্যই বলা হয়েছে যে জীবনের ক্যানভাসে শুধু রঙের প্রলেপ দিচ্ছিল কিন্তু কোনো ছবি আঁকছিল না। অর্থাৎ কি? কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল না। তাহলে কি ছিল? কারণ তার তুলিতে ছিল না কোনো উদ্দেশ্য। শুধু ছিল এক নিদারুণ অর্থহীনতা। তাই কি বলা হলো এর পরিবর্তে? দেখো, এর পরিবর্তে এটির গূঢ় অর্থ হলো যে সে জীবনের প্রতিটি দিন কিছু না কিছু কাজ করছিল। কিন্তু সেই কাজগুলোর কোনো অর্থ ছিল না। সম্পূর্ণ অসম্পূর্ণ। সেই কাজগুলো সম্পূর্ণরূপে অসম্পূর্ণ ছিল বা তার কোনো ফ্রুটফুল রেজাল্ট এসছিল না। বা তার এই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণ উদ্দেশ্যহীন ছিল, নিরর্থক ছিল। কারণ তার ভেতর থেকে কোনো দিক নির্দেশনা দেখা যাচ্ছিল না। তো এই বাংলা যে বাক্যটা ব্যবহার করা হয়েছে, পুরো অর্থটা আমরা জানলাম। এবার জানবো এর ট্রান্সলেশনটা এবং তার ব্যাখ্যা। His existence was a series of purposeless endeavors, with one failing to culminate in anything of significance, as he was devoid of any inner drive. এবার আমরা বুঝে নেব এখানে ব্যবহৃত হওয়া প্রত্যেকটি শব্দ। দেখো, হিজ এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স কি? অস্তিত্ব। তার অস্তিত্ব কি হচ্ছিল? অস্তিত্ব ওয়াজ আ সিরিজ অফ পারপাসলেস এন্ডেভার্স। তার মানে কি? সম্পূর্ণরূপে কোনো উদ্দেশ্যহীন যে জীবন, তার জন্যই আমরা কি বলেছি? এন্ডেভার্স। আচ্ছা, তোমরা কি এই এন্ডেভার্স এর শব্দর বাংলা মানে জানো? এন্ডেভার্স শব্দটির অর্থ হলো প্রচেষ্টা বা উপক্রম, বা বলতে পারো যে কোনো কিছুর যে এফোর্ট, সেটি এন্ডেভার্স। পারপাসলেস এন্ডেভার্স কেন? তার জীবন সম্পূর্ণরূপে অর্থহীন ছিল, তাই পারপাসলেস এন্ডেভার্স। ইচ ওয়ান ফেলিং টু কালমিনেট, কালমিনেট অর্থাৎ এক্সিকিউট করা বা কোনো কিছুর কোনো ফলশ্রুতিতে আসা বা কোনো সিদ্ধান্তে আসা। তো কালমিনেট ইন এনিথিং অফ সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স অর্থাৎ কোনো কিছু গুরুত্বপূর্ণ বা অর্থপূর্ণ হীনতা থেকে বিচ্যুত হয়েছে, তাই ফেলিং টু কালমিনেট ইন এনিথিং অফ সিগনিফিকেন্স। এবার কেন এটা হচ্ছিল? কারণ কি?
শুধু ছিল এক নিদারুণ অর্থহীনতা। তাহলে সে কি তার ভেতরকার যে আওয়াজ, সেই আওয়াজটা সে শুনতে পাচ্ছিল না বা ভেতরের যে দিক নির্দেশনা ভেতর থেকে আসছিল না। তাই as he was devoid of any inner drive, inner drive অর্থাৎ ভেতরের যে তার ভেতরের অন্তরাত্মার আওয়াজ, তাই ইনার ড্রাইভ। আর ডিভয়েড অফ অর্থাৎ কি? ডিভয়েড কথাটির অর্থ হলো কোনো কিছু ব্যতীত বা কোনো কিছু থেকে আলাদা থাকা। তাই জন্য ডিভয়েড অফ ব্যবহার করেছি আমরা এখানে। তাহলে বুঝতে পারলে দেয়া ছিল বাংলা বাক্যটা একরকম আর তার ইংরেজি ট্রান্সলেশনটা হলো আরেক রকম। একেই বলে যে অর্থপূর্ণ ট্রান্সলেশন করা। কারণ এখানে যে ট্রান্সলেশনটা দেয়া ছিল বাংলায়, তোমরা যদি তার লিটারাল ট্রান্সলেশন করতে বাংলা থেকে ইংরেজি, তাহলে কোনোদিনই সেটি ঠিক হতো না। কারণ তার প্রকৃত অর্থ তোমার ট্রান্সলেশনের মধ্যে বোঝাই যেত না। আর এটিই হলো একটি সার্থক ট্রান্সলেশনের সার্থকতা। যেটি বুঝতে গেলে অবশ্যই তোমাদের দেখতেই হবে ট্রান্সলেশনের নিয়মগুলি। আর আমাদের প্লেলিস্ট থেকে সেটি তোমরা পেয়ে যাবে। দেখে নেব এবার পরের গুরুত্বপূর্ণ বাক্যটি। দেখো, আকুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে যখন সে তার প্রিয়জনের সান্নিধ্য পেল, তখন তার হৃদয় এক অনির্দিষ্ট বিষাদে ভরে উঠল, যা আনন্দ বা শোকের কোনো নির্দিষ্ট সংজ্ঞায় আবদ্ধ নয়। বুঝতেই পারছো যে এটি একটি সাহিত্যের অংশ এবং এর মধ্যে যে বক্তা রয়েছে সেই বক্তার যে তার প্রিয়জনের প্রতি আকুল প্রতীক্ষা বা অনেক দিন ধরে প্রতীক্ষার যে একটা সেন্স সেটি প্রকাশ পেয়েছে। এবার দেখো এর ইংরেজি ট্রান্সলেশনটা। Putting an end to his frantic waiting when he found the proximity of his loved one, his heart was filled with an undefined sorrow, which is not confined to any specific definition of joy or grief. এবার আমরা এটি বুঝে নেব। দেখো, পুটিং অ্যান এন্ড, পুটিং অ্যান এন্ড অর্থাৎ কি? কোনো কিছুকে শেষ করে আরো ফার্দার কোনো কাজে যাওয়া। তাই পুটিং অ্যান এন্ড টু হিজ ফ্র্যান্টিক ওয়েটিং। ফ্র্যান্টিক ওয়েটিং অর্থাৎ আকুল প্রতীক্ষা, তাই জন্য ফ্র্যান্টিক ওয়েটিং। এবার কি? যখন সে তার প্রিয়জনের সান্নিধ্য পেল, when he found the proximity of his loved one. প্রক্সিমিটি অর্থাৎ কারো কাছে আসা বা কারোর সান্নিধ্য পাওয়া, সেটা হলো প্রক্সিমিটি। আর প্রিয়জন অর্থাৎ লাভড ওয়ান, তুমি লাভড ওয়ানের ক্ষেত্রে বিলভেডও বলতে পারো, অফ হিজ বিলভেড। এবার দেখো, হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ, তার মানে কি? হৃদয় পরিপূর্ণ হওয়া। এবার কিসে পরিপূর্ণ ছিল? অনির্দিষ্ট বিষাদ। বিষাদ অর্থাৎ কি? শোক বা দুঃখ। তাই আনডিফাইন্ড সরো, যে সরোটা কোনোভাবে ডিফাইন করা যায় না, তাই আনডিফাইন্ড সরো। এবার এটি আবার কি ঘটছে? যা আনন্দ বা শোকের কোনো নির্দিষ্ট সংজ্ঞায় আবদ্ধ নয়। হুইচ ইজ নট কনফাইন্ড, কনফাইন্ড অর্থাৎ আবদ্ধ, কনফাইন্ড নয়, তাই নট কনফাইন্ড টু এনি স্পেসিফিক ডেফিনিশন, কোনো নির্দিষ্ট সংজ্ঞা, ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা। কিসের সঙ্গে? আনন্দ বা দুঃখ, তাই জয় অর গ্রিফ। তোমরা গ্রিফের পরিবর্তে সরো লিখতে পারতে, কিন্তু গ্রিফটা এখানে যথোপযুক্ত, তাই আমরা এটি ব্যবহার করেছি। আশা করি আমরা এখনো পর্যন্ত যে টোটাল 15টি ট্রান্সলেশন করলাম এবং তার মধ্যে যে সকল বাক্য বা শব্দগুলি ব্যবহৃত হয়েছিল তার গূঢ় অর্থ বা অন্তর্নিহিত অর্থ যেমন আমরা বুঝতে পেরেছি, তেমনি আমরা জটিল শব্দগুলি বাংলা বা ইংরেজি এগুলি শিখে নিয়ে কিভাবে রাইটিং স্টাইলে সেগুলিকে ইনক্লুড করে আমাদের রাইটিং এর মান উন্নয়ন করতে পারবো সেগুলি সব বুঝতে পেরেছি। এছাড়াও তোমরা ট্রান্সলেশন করতে গিয়ে যদি কোনো সেন্টেন্সে আটকে যাচ্ছ মনে হচ্ছে বা কোনো ফ্রেজ তোমরা জানো না কিন্তু পরীক্ষার আগে অবশ্যই জানা দরকার, তো এরূপ হলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। আমরা ডেফিনেটলি তোমাদের হেল্প করব। আর আমরা যে ভিডিওগুলি তোমাদের প্রোভাইড করছি সম্পূর্ণরূপে তোমাদের এক্সাম স্পেসিফিক অ্যাপ্রোচের উপরে বেস করে। তাই পরীক্ষার আগে অবশ্যই এই ভিডিওগুলি কমপ্লিট করবে এবং অবশ্যই ভিডিওগুলি লাইক করবে। কারণ তোমাদের এই একটি মাত্র লাইক আমাদের অনেক মোটিভেশন যোগায় আরো গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আসার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে পরের ভিডিওগুলিতে। দেখতে থাকো এবং আমাদের সাথে উন্নতির দোরগোড়ায় নিজেকে নিয়ে যেতে সক্ষম হবে। তুমি পারবে যদি প্রতিদিন প্রতিনিয়ত তুমি চেষ্টা করো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। এই বিশ্বাস রেখে এগিয়ে যাও এবং সফলতার কল লেটার অবশ্যই হাতে পাও এবং আমাদের সাথে শেয়ার করো কেমন ছিল তোমার এই জার্নিটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পড়তে থাকো এবং নিজের সেলফ কনফিডেন্স বজায় রাখবে। গুড বাই এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।